আমাদের জীবন তো পার্ট অফ একটা রাজনীতি। নর্মদা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। আমরা এখানে বসে বুঝতে পারবো না যেখানে বম্বিং হচ্ছে সেখানকার মানুষের কি অবস্থা। আমি নিজে ডিস্টার্বড হই এগুলো দিয়ে, কিন্তু আমাকে ভাবতে হয় আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পুরো ইউনিভার্সে, তার মধ্যে আমরা এত কলহ করি। আমি একটা শুটিং করে চলে গেলাম আর একটা ছবি করতে, বাকিটা সবাই করে নেবে তা নয়। আমি সিনেমা হচ্ছে ভিজুয়াল মিডিয়াম, কখনো কম্প্রোমাইজ করি না। সমস্ত পৃথিবী জুড়ে মানুষের দুটো অ্যাঙ্গেল, নয় এই নয় এই, তার মানে এই দুটো অ্যাঙ্গেলের বাইরে অ্যাঙ্গেল খুঁজতে হবে। সিনেমার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জীবনও যেন এক ধরনের পরিক্রমা, যেখানে ওঠা আছে, নামা আছে, উত্থান আছে, পতন আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, সব কিছুই আছে। আর সেই রকমই কিন্তু গৌতম ঘোষের ছবি পরিক্রমা। আর এই ছবি মুক্তির অপেক্ষায়, আর আমরা আজকে পেয়ে গেছি আমাদের সঙ্গে কিংবদন্তি পরিচালককে। গৌতম দা কেমন আছেন আগে বলুন? আর খুব ভালো আছি, সবসময় ভালো থাকি। এইটাই স্পিরিট, এটাই গৌতম দা স্পিরিট। গৌতম দা পরিক্রমা দেখেছিলাম কিফে, তো এবার তো এটা সিনেমাটা রিলিজ হতে চলেছে। ছবিটার বিষয়ে একটু জানতে চাইবো। তার কারণ হচ্ছে মানে ছবিটা যেহেতু আমি দেখেছি, তাই আমি জানি যে এই ছবিতে আমার দেখে যেটা মনে হয়েছে যে এই ছবি অনেকাংশেই বেশ রাজনৈতিক ছবি, যেখানে অনেক রাজনীতির কথা উঠে আসছে। আপনি কি বলবেন? না, এটা ডিরেক্টলি রাজনৈতিক ছবি নয়, তবে আমাদের জীবন তো পার্ট অফ একটা রাজনীতি তার সঙ্গে যুক্ত হয়ে থাকে। মূলত এখানে আমি যেটা করতে চেয়েছি যে একটা আমরা মানুষ, আমরা আমাদের জীবনে যে পরিক্রমা করি, পরিক্রমা একটা নর্মদা পরিক্রমা একটা বহু প্রাচীন একটা মানুষের, এটা এটা ওরা মনে করে পরিক্রমা করলে আমার পুণ্য হবে, আমি নিজেকে ঋদ্ধ করতে পারবো। একদিক থেকে খানিকটা ধর্মীয় ব্যাপার রয়েছে, আবার সাংস্কৃতিক ব্যাপারও রয়েছে। ফলে এই পরিক্রমায় আমি কেন নামটা দিয়েছি, এখানে একজন ইটালিয়ান ফিল্ম মেকার তার নিজের ছেলেকে ছেড়ে, তার ছেলের মা নেই, কিছুদিন আগে মা চলে গেছে, এখানে একটা কাজ করতে আসে। এসে আরেকটি একই বয়সী বালকের সঙ্গে দেখা হয়, সেও কিন্তু পরিক্রমায় বেরিয়েছে আরেকটা। যেরকম এমনি পরিক্রমাবাসীদের ছবি তুলছেন, করতে করতে মনে হলো এই বাচ্চাটার জীবনের পরিক্রমাও আমার গল্পের মধ্যে আমি ঢুকিয়ে ফেলি। সেখানে ওর যে সহকর্মী রূপা মাঝে মাঝে আপত্তি করে, কেন তুমি ডেভিয়েট করছো, অথচ সে নিজেও নর্মদার বাচ্চাদের নিয়ে বই লিখেছে। একটা কনফ্লিক্ট হয়। অ্যাকচুয়ালি সিনেমায় আমার যেটা মনে হয়, সিনেমার যে ভাষা, সেখানে প্রতি মুহূর্তে কিন্তু একটা কনফ্লিক্ট কাজ করে। সেটা গ্রাফিক কনফ্লিক্ট হতে পারে, কনফ্লিক্ট অফ ইমোশন হতে পারে, কনফ্লিক্ট অফ স্পেস হতে পারে। এইগুলো আমার সবসময় মাথায় থাকে সিনেমা করার জন্য। এবং আমাকে তুমি যদি বলো সিনেমার গল্প কী, আমি বলবো তুমি আমায় জিজ্ঞেস করো সিনেমাটা কী, কারণ আমি যেটা বলবার চেষ্টা করি সিনেমার ভাষায়। ফলে এখানে তুমি যেটা প্রশ্ন করলে, রাজনৈতিক একটা প্রেক্ষাপট রয়েছে, কারণ নর্মদা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। নর্মদার যে প্রাকৃতিক বিস্থাপন, এনভায়রনমেন্টাল ডিসপ্লেসমেন্ট, হিউম্যান ডিসপ্লেসমেন্ট, সেটা কতটা প্রয়োজন ছিল কি, এখন এগুলো নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে। তার কারণ এক সময় বিগ ড্যামের যে একটা সাংঘাতিক উন্মাদনা ছিল আমাদের ভারতবর্ষে, পণ্ডিত নেহেরু প্রথম ভাকরা নাঙ্গাল করেছিলেন, বলেছিলেন যে এগুলো হচ্ছে টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া। তখন সোভিয়েত ইউনিয়নের একটা প্রচণ্ড প্রভাব ছিল। তারপর আস্তে 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 কী হয়, মানে 50 বছর পরে ড্যামগুলোর তলার যে রিজার্ভ হয় তাতে পলি পড়ে যায়। তুমি দেখো না, প্রত্যেক বছর দুর্গাপুর ব্যারেজের জল ছাড়লে আমাদের বিন্দাপুর ভেসে যায়। ফলে এইগুলো নিয়ে মানুষকে চিন্তা করতে হবে, এখন এগুলো কি কতটা কাজের বা কতটা কী অবস্থায় রয়েছে। তো এইখানে একটা, যেহেতু নর্মদা নিয়ে অনেক রাজনৈতিক আন্দোলন হয়েছে, ঘটনাবলী হয়েছে, প্রেক্ষাপটে রয়েছে, দূরে রয়েছে, কিন্তু আমার ছবির মধ্যে সেটা খুব সরাসরি নেই। আমার ছবির মধ্যে রয়েছে বাচ্চা ছেলেটি, যে ইটালিয়ান ফিল্ম মেকার, তার নিজের বাচ্চা। সেটা ভালো একজন দর্শক যিনি ছবি দেখেন বুঝতে পারবেন কেন ওই বাচ্চাটাকে দিয়ে আমি শুরু করেছি। এই বাচ্চার গল্পের সঙ্গে রিলেট করা যায়। দুটোই একই বয়সের বাচ্চা, কিন্তু বিভিন্ন জায়গায় তারা বড় হয়েছে। এখানে হয়তো লাট্টু খেলে, ওখানে একটা মেকানাইজ ট্রেন খেলে, এই তো তফাৎ। ফলে এটা হচ্ছে একটা মানবিক গল্প, মানবিক সিনেমা,
এবং সিনেমার ভাষায় বলার চেষ্টা করেছি, সবসময় তাই করি। এবং এটা দর্শক দেখলে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে অনাবিল একটা আনন্দ নর্মদার ধারে গেলে হয়, মানে পুরাণে কথাই আছে যে গঙ্গায় স্নান করলে এই পুণ্য হবে, এটা এখানে স্নান করলে এই পুণ্য হবে, বলা হয় যে নর্মদা দর্শনেই সেই পুণ্য হয়। তার মানে এত সুন্দর নদী, তার কারণ নদীটা অমরকণ্টক থেকে বেরিয়েছে বিন্ধ্য এবং আরও পর্বতমালার মধ্যে দিয়ে 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 সে আরব সাগরে গেছে। ফলে তার যে নর্মদার যে চলাটা, সেটা কিন্তু শুধুমাত্র একই গতিতে নয়, তার নানা রকম বাধা বিঘ্ন পেরিয়ে নর্মদা কিন্তু এগিয়ে গেছে। ফলে আমাদের জীবনটাও সেরকম, নানান বাধা বিঘ্ন পেরিয়ে আমরা চেষ্টা করি একটা সৌন্দর্যের দিকে যেতে, আনন্দের দিকে যেতে। সেই আনন্দই মানুষ পেতে চায়। কিন্তু এই পৃথিবী এখন এত ভয়ঙ্কর হয়ে গেছে, তুমি যদি স্পেস থেকে এই ব্লু প্ল্যানেটটাকে দেখো, একমাত্র প্ল্যানেট যেখানে গুলিগোলার আওয়াজ, যুদ্ধ, ধ্বংস প্রতি মুহূর্তে। খবরের কাগজ পড়লে ভয় ভয় লাগে। কি আমরা এখানে বসে বুঝতে পারবো না যেখানে বম্বিং হচ্ছে সেখানকার মানুষের কি অবস্থা। ফলে মানুষ যুদ্ধ কোনোদিনও থামাবে না। এটা কে থামাতে পারে আমি জানি না। চিরকাল মানুষ যুদ্ধ করে এসছে এবং এখন এই হিউজ যে ক্যাপিটাল পাওয়ার একটা পাওয়ার, তার জন্য যুদ্ধ হচ্ছে। তার মধ্যে নানান রকম উপাদান এসে গেছে। আমরা দেখছি যে পৃথিবীটা অশান্ত এবং আমি নিজে ডিস্টার্বড হই এগুলো দিয়ে। কিন্তু আমাকে ভাবতে হয় যে আমরা কি কিছু করতে পারি যেখানে লাভ অ্যান্ড কম্প্যাশন, শান্তি। মানে আমি যখন দলাই লামাকে নিয়ে ছবি করেছি, উনি সবসময় একটা কথাই বলতেন, আমি কোনো মিরাকল জানি না, আমি তো ঈশ্বর নই। আমি বৌদ্ধ ধর্মে দুটো মূল ব্যাপার আছে, কোনো কিছুই সব কিছু পরিবর্তনশীল, কোনো কিছু স্থায়ী নয়, আর সব কিছুর ওপর নির্ভরশীল। একটা অ্যাটমও কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট। ফলে এটা যদি মানুষ বুঝতে পারে তাহলে মানুষ কিন্তু শান্তিতে থাকবে। আর আরেকটা হচ্ছে আমাদের মধ্যে দুটো ইমোশন রয়েছে, নেগেটিভ ইমোশন, পজিটিভ ইমোশন। নেগেটিভ ইমোশন সবসময় কিন্তু মানুষকে বিপথে চালিত করে। আমাদের পজিটিভ ইমোশন দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হয়, সেটাকে তার থেকে মুক্তি পেতে হয়। এবং সারা আমাদের যত মনীষীরা, যারা দীর্ঘদিন বিভিন্ন ধর্মের যারা মনীষী, বিভিন্ন রাজনৈতিক মতবাদের মনীষী, তারা সবসময় চেয়েছে পজিটিভ ইমোশনের দ্বারা কী করে সমাজকে শান্ত এবং বৈষম্যহীন একটা করা যায়। জানি না সেটা হয়তো ইউটোপিয়া, কিন্তু আমাদের সেই প্রচেষ্টা থাকা উচিত মানুষের, একে অপরের দিকে সাহায্য করা। কারণ একটা ইন্ডিভিজুয়াল হিসেবে যে মানুষ দিনকে দিন ভীষণ স্বার্থপর হয়ে যাচ্ছে। এই স্বার্থপরতা থেকে যদি বের করতে হয়, তাকে জানতে হবে বিশ্ব ব্রহ্মাণ্ড কি, জানতে হবে ইউনিভার্সকে জানতে হবে। আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পুরো ইউনিভার্সে, তার মধ্যে আমরা এত কলহ করি, এটা থেকে কি আমরা বেরোতে পারবো না? এটাই হচ্ছে আমার প্রশ্ন এবং আমার সব ছবিতে সেটা রাখার চেষ্টা করি। পরিক্রমাতেও সেটা রয়েছে। এই পরিক্রমা সকলের পরিক্রমা, শুধুমাত্র নদীর ধার দিয়ে হেঁটে যাওয়া নয়, জীবনের পরিক্রমা। তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা, নিজেকে ঋদ্ধ করা, নিজেকে এনরিচ করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই ছবিতে আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, যেভাবে সূর্যকে বিভিন্ন সময়ে ধরা হয়েছে, সেটা রিমার্কেবল আর কি। তো এখন তো সিনেমা শ্যুট করার জন্য পরিচালকরা বলেন যে সময়ই পাই না। তো এইটা কি একটা ভালো সিনেমার পথে, তৈরির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যে সময়ের অভাব? না, আমি সিনেমা হচ্ছে ভিজুয়াল মিডিয়াম, কখনো কম্প্রোমাইজ করি না। যে সময় দরকার সেখানে শুটিং করি। আমার অ্যাক্টাররাও ভোর 3টের সময় উঠে রেডি হয়ে থাকে, ওই ভোরবেলার ওই আলোটা কি বিকেলের ওই আলোটা, কিংবা যখন আলো তৈরি করা হয় চিন্তা করে করা হয় এই ছবির বা এই দৃশ্যের মুডের জন্য কিভাবে আলো, এবং আলোর যে পরিবর্তন সকাল থেকে রাত অবধি, সেটা কিন্তু ভিজুয়ালি অনেক মুডকে পাল্টে দেয়। এটা আমি কোনো দিন কম্প্রোমাইজ করিনি, এটা নয়। ফলে এটার সিনেমাটোগ্রাফি খুবই প্রশংসিত হয়েছে এবং সবথেকে মজা হয়েছে আমার ছেলে আমার সঙ্গে কাজ করেছে, কো ডিওপি, এবং আমরা একটা প্রাইজও পেয়েছি মাকাও ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে। মানে বাবা ছেলেকে একসাথে প্রাইজ দিয়েছে, এটা বোধহয় আমাদের ইতিহাসে হয়নি কখনো।
যাই হোক, আমি সিনেমাটোগ্রাফি যেটা করি সবসময় মন দিয়ে করি, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আমার সহকর্মী সুনির্মল রয়েছে, ও জানে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে প্রস্তুতি। আমরা যখন একটা ছবি করি তার আগে প্রস্তুতি নিই, কোথায় আলো কী হবে, অ্যাক্সিস কী হবে, এগুলো সব কিন্তু পরিকল্পনা করে নেওয়া হয়, তারও একটা স্ক্রিপ্ট থাকে। তারপর শুটিং করার সময় সেই পরিকল্পনা অনুযায়ী করা হয়, কখনো পুরোটা করা সম্ভব হয়, কখনো হয়তো 80% হয়, কখনো 50% হয়, এবং শেষ দিন পর্যন্ত ফাইনাল আউটপুট বেরোনো অবধি তার সঙ্গে আমরা পড়ে থাকি। এই নয় যে আমি একটা শুটিং করে চলে গেলাম আর একটা ছবি করতে, বাকিটা সবাই করে নেবে, তা নয়। এখানে পরিচালকের, যেহেতু আমি নিজে ক্যামেরাম্যান পরিচালক, প্রথম থেকে শেষ অবধি আমার ইনভলভমেন্ট থাকে, এবং আমার সঙ্গে যে সহকর্মীরা কাজ করেন তারা জানেন যে কিভাবে আমরা কি কাজ করব, এবং তারা অত্যন্ত ডিসিপ্লিন, জানে যে কোন কোন জিনিস রেডি রাখতে হবে, এক্স্যাক্টলি কোন আলোতে শ্যুট করতে হবে। তা এটা খুব গুরুত্বপূর্ণ সিনেমার পক্ষে, কারণ সিনেমা মূলত ভিজুয়াল আর্ট, শব্দ আছে কিন্তু কথা বলা শুধু সিনেমার কাজ নয়। সিনেমার কাজ একটা সময় এবং স্পেস, সেটাকে দেখানো, দৃশ্য দিয়ে দেখানো, সেই দৃশ্যকে। এবং এখন আরও বড় চ্যালেঞ্জ, তার কারণ এখন পৃথিবীর সমস্ত মানুষের হাতে ক্যামেরা, ফলে এমন ছবি দেখাতে হবে যেটা দর্শকের কাছে নতুন এক্সপিরিয়েন্স হবে, তাহলেই সেটা ভালো ফটোগ্রাফি। এখন অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ প্রত্যেক মানুষ ছবি তোলে, আর সমস্ত পৃথিবী জুড়ে মানুষের দুটো অ্যাঙ্গেল, নয় এই নয় এই, তার মানে এই দুটো অ্যাঙ্গেলের বাইরে অ্যাঙ্গেল খুঁজতে হবে, নয়তো ভালো সিনেমা হবে না। এখন ওটিটির খুব প্রভাব হয়েছে, যেটা আপনি বলছিলেন যে দর্শককে দেখানো এবং সিনেমা হলে নিয়ে যাওয়া, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, আর আপনার কি ওটিটিতে কাজ করার? হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে এই টেকনোলজি অনেক কিছু পাল্টে দিয়েছে। আমরা যখন সিনেমা আরম্ভ করেছিলাম তখন টেলিভিশন খুব অল্প ছিল, তারপর টেলিভিশনের রাজত্ব হয়ে গেল, তারপরে প্যান্ডেমিকের সময় থেকে ওটিটি পপুলার হলো। এখন অনেক সময় অনেক মানুষের পক্ষে অত টাকা দিয়ে সিনেমার টিকিট কেটে যাওয়া সম্ভব হয় না, তারা ওটিটিতে দেখতে পছন্দ করে। আসলে এখন মানে সিনেমা একা নয়, সিনেমার সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তোমাকে রিল মেকিং, এগুলো সব হোক, এই যে ডেমোক্রেটিক হয়ে গেছে পিকচারাইজেশন, এটা খুব ভালো, কিন্তু সিনেমাকে তার থেকে আলাদা করতে হবে। সিনেমার ভাষা, সিনেমার যে অভিব্যক্তি, সেটাকে বজায় রেখে সিনেমা করাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এবং আমার কোনো বাধ্যবাধকতা নেই, মানে কোনো প্রেজুডিস নেই যে আমি শুধু সিনেমা করবো, ওটিটি করবো না, করতেও পারি। এটা নির্ভর করছে কোন বিষয়, কবে করব, কিভাবে করব, কাদের সঙ্গে করব, তারা কি আমার শর্ত মেনে করবে কি না। শর্ত মেনে করলে আমি সবসময় করি, এবং আমার যদি ভালো লাগে তাহলেই আমি সিনেমা করি, নয়তো করি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।